আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আজকে আমরা প্রথম অধ্যায়ে প্রথম ক্লাস দিয়ে আমাদের কোর্স শুরু করতেছি, যেখানে তুমি পুরো কমপ্লিট পুরো গণিত বইয়ের সমাধান পেয়ে যাবা, তোমার গণিতে যা যা প্রয়োজন সব কিছু পেয়ে যাবা। তো যদি এই ক্লাসটা আমরা শুরু করি, প্রথমেই কথা হচ্ছে এখানে তো বাস্তব সংখ্যা লিখছি, এতগুলি চার্ট লিখছি, এত কিছু লিখছি, এই ব্যাপারগুলি আজকের এই ক্লাস আমরা একদম ক্লিয়ার করব। আর বিষয়টা একদম সিম্পল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা প্রথমে কথা বলি বাস্তব সংখ্যা, এই জিনিসটা আসলে কি, বাস্তবে আমরা যে সংখ্যাগুলির প্রকাশ করতে পারি, যে সংখ্যাগুলির লিখতে পারি, যে সংখ্যাগুলির আরও সহজ ভাষায় আমরা আমাদের সংখ্যা রেখা স্থাপন করতে পারি। আমরা সংখ্যা রেখা বলতে এরকম একটা দাগ বুঝি নাকি, এখানে একটা জিরো থাকে, হাতের ডান দিকে সব প্লাসের মানগুলি, যেমন 1 2 3, প্লাসের 1 2 3, আর এই দিকটাতে মাইনাসের 1 মাইনাসের 2 মাইনাসের 3 ডট ডট চলতে থাকবো, -1 -2 -3। এইখানে যদি কোনো সংখ্যার আমি স্থাপন করতে পারি তাদের বলা হয় কেমন সংখ্যা? বাস্তব সংখ্যা। এই বিষয়টা বোঝার জন্য অবাস্তব, এই বিষয়টা আগে একটু বুঝে নিই। অবাস্তব আমাদের আলোচনার বিষয় না, কিন্তু আমরা যদি বাস্তব সংখ্যা বুঝতে চাই আমাদের অবাস্তবের উপর একটু ধারণা থাকা ভালো। অবাস্তব যেটা আমরা প্রকাশ করতে পারি না, তো প্রকাশ করতে পারি না এমন সংখ্যা কি আছে? আচ্ছা, হাতে একটা ক্যালকুলেটর নাও, যদি আশেপাশে থেকে একটু ক্যালকুলেটর নিয়ে এটার মান কত হবে আমার একটু জানাও তো। এটার মান কত হইব, বা ধরো এই যে এই মানটা কত হবে আমার একটু জানাও দেখি। যদি ক্যালকুলেটর ইউজ করো এইগুলোর মান একটাও তুমি বের করতে পারবে না, হয়তো লেখা আসছে সেন্টেক্স এরর নয়তো ম্যাথ এরর। এর অর্থ এইগুলার আমাদের ক্যালকুলেটর প্রকাশ করতে পারতেছে না। বা আরও একটা সংখ্যা আছে, ধরো 7 নিলাম, তাহলে 0 দ্বারা ভাগ করলাম। এখানে 7 না থেকে যেই কোনো সংখ্যা থাকতে পারে, যদি কোনো সংখ্যার আমরা 0 দ্বারা ভাগ করি ওইটার ক্ষেত্রেও আমাদের ক্যালকুলেটরগুলি কোনো অ্যান্সার বের করতে পারে না। এই যে প্রকাশ করতে পারতেছে না, এই টাইপের সংখ্যাগুলির আমরা কি বলি? অবাস্তব সংখ্যা বলি। আর যে সংখ্যাগুলির আমরা প্রকাশ করতে পারি, আমাদের এই রেখাতে, এই সংখ্যা রেখাতে স্থাপন করতে পারি, তাদের বলা হয় বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যার ক্যাটাগরি অনেকগুলি। যদি আমরা প্রথমে বাস্তব সংখ্যার দুইটা ক্লাসে বিভক্ত করতে চাই, একটার নাম আসে মূলদ সংখ্যা, আরেকটা আসে অমূলদ সংখ্যা। তো এইখানে বুঝেই যেতেছে আমাদের মূলদ সংখ্যা একটা বিশাল শ্রেণী, বিশাল একটা ফ্যামিলি তৈরি করছে, কিন্তু অপরপক্ষে আমাদের মূলদ সংখ্যা এখানে একটা কথা দিয়ে থেমে গেছে। তো আগে আমরা এই বিষয়টা বুঝি, তারপরে এদিকে যেতেছি। মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। আমাদের অমূলদ সংখ্যা হতেছে এমন সংখ্যা যে আসলে থামে না, বা তারপরে কি বের হবে এটা গেস করা যায় না, মানে আমরা দেখা বলতে পারবো না। এগুলো আমরা কি বলি? অমূলদ সংখ্যা বলি। বিষয়টা আরও ক্লিয়ার করার জন্য ধরো এবার তুমি ক্যালকুলেটর হাতে নাও, এবার √3 এইটা তুইলা তুমি একটু সমানে ক্লিক করো, দেখো তুমি একটা রেজাল্ট পাইবা। রেজাল্টটা এমন 1 পয়েন্ট, ধরো এরপরে কি আমারও জানা নাই, মুখস্থ নাই, কিন্তু তুমি তো দেখতেছো একটা লম্বা মান আইছে, মানে ক্যালকুলেটর যতগুলি নাম্বার তোলা যায়, স্ক্রিনে যতগুলি নাম্বার দেখা যাচ্ছে সবগুলি আসছে। এরপর যদি আরও তোলা যেত আরও আসতো। এই মানটা এমন একটা মান যেটা আসলে চলতে থাকে, তো চলতেই থাকে। যেমন ধরো 3, আমার জানা নেই, আমি র্যান্ডম একটা মান তুলতেছি, 1 2 5 7 3, এই যে এরকম কিছু, আর ডট ডট সে চলতেছে তো চলতেছেই। দেখো তার ভেতরে কোনো আসলে এমন কিছু নেই যেন দেখা বোঝা যায় পরের সংখ্যাটা আসলে কত হইব। এক তো সে চলতেছে তো চলতেছেই, দশমিকের বা টানা চলতে আছে, 3 1 2 5 7 3 ডট ডট আরও কিছু আছে, কিন্তু বোঝা যেতেছে না যে 3 এর পরে কত হইব বা তারপরেরটা কত হইব। এইভাবে যদি সংখ্যাগুলি চলতেই থাকে তাদের আমরা বলি অমূলদ সংখ্যা। তারা কেমন সংখ্যা? অমূলদ সংখ্যা। এবার বইয়ের সংজ্ঞা মতে যদি আগাই, যেই সংখ্যাগুলির p/q আকারে সাজানো যায় না, p/q আকারে, p/q বলতে এখানে এমন জিনিস বুঝাইছে, এই যে ধরো p/q মানে একটা ভগ্নাংশ বুঝাইছে। যেই সংখ্যাগুলিরে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি না তাদের বলা হয় অমূলদ সংখ্যা। সেখানে আমরা একটা শর্ত দিয়ে দিছে, কি শর্ত দিয়ে দিছে? কিউ এর মান, মানে এই যে এই জিনিসটা, এটার মান 0 হইতে পারবো না। কত হইতে পারবো না? 0। কারণ তুমি একটু আগেই জানছো যদি 0 আমি কারো নিচে দিয়ে দিই সে কেমন সংখ্যা হয়ে যায়? অবাস্তব। মানে আমাদের বাস্তবের যে শ্রেণীবিন্যাস আছে এর থেকে সে বেরি হয়ে যায়। এজন্য স্পষ্টভাবে বইলা দিলাম, আমাদের কোনো সংখ্যারে যদি p/q আকারে সাজানো যায় তাইলে সে মূলদ, আর যদি সাজানো না যায় সে মূলদ না। আর এমন শর্ত হইতে হইব নিচেরটা অবশ্যই 0 হইতে পারবো না। বুঝতে পারছি? এইভাবে কোনো সংখ্যা যদি টানা চলতেই থাকে তাইলে তার আমরা কি বলি? অমূলদ সংখ্যা বলি। অমূলদের ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে? আবার একটু ক্লিয়ার করি একদম ছোটোভাবে। যেই সংখ্যাগুলো কন্টিনিউয়াসলি চলতেছে তো চলতেছেই, কিন্তু পরের সংখ্যাটা কেমন বোঝা যাইতেছে না, বা একই রকম আসতেছে না, এক একবার এক এক রেজাল্ট আসতেছে, মানে গেস করা যেতেছে না পরের মানটা কি হইব, তার আমরা কি বলি? তার আমরা অমূলদ সংখ্যা বলি। আমি এই যে বললাম কন্টিনিউয়াসলি চলতেছে তো চলতেছেই, আবার আরও একটা কথা বলছি, পরের সংখ্যাটা গেস করা সম্ভব না যে কত হইব। তো গেস যদি করা যেত তাইলে হয়তো সে আর
অমূলত হইতো না মূলত হইতো? হ্যাঁ অবশ্যই। যদি আমরা একটা মানের দিকে তাকাই, ধরো এখানে আমি একটা মান তুললাম 3.33333 চলতেছে তো চলতেছে। এই যে এখানে এতগুলি না যদি আমি এই যে এইটুক ব্যবহার করি, এটা যেই কথা 3.33333 মানে চলতেছে তো চলতেছে, একই কথা। এরপরে আমি যদি তোমার জিজ্ঞেস করি 1 2 3 4 5 নাম্বার ঘরে কী হইব, তুমি স্পষ্ট বলতে পারবো 3 হইব। তারপরের ঘরে কত হইব? 3 হইব। তুমি স্পষ্টভাবে বলতে পারতাছো যে কী হইব, এর পরের ঘরটা কী হইব তুমি স্পষ্টভাবে জানো। যদি এমন না থাকে, এমন থাকতো যে 3.2598, এর অর্থ কি 3.25989898। এই যে দাগটা দেখতেছে এটার মূলত আমরা পৌনঃপুনিক বলি। এটার অর্থ হইতাছে এরপরে সবগুলি 98989898 রিপিট হইতে থাকবো। তো বুঝাই যেতেছে পরের ঘরগুলি আমরা স্পষ্টভাবে জানি। তো এমন কিছু থাকলে সে কিন্তু আমাদের অমূলত সংখ্যা না, সে অবশ্যই একটা মূলত সংখ্যা। সে আমাদের একটা কি মূলত সংখ্যা। বুঝতে পারছি? প্রথমে আমরা ক্লিয়ার করলাম যে অমূলত সংখ্যাটা আসলে কি, যদি বুঝে থাকি। এবার আমরা এই বিশাল ফ্যামিলিটার দিকে তাকাই। মূলত সংখ্যা আসলে কয় ভাগে বিভক্ত করা যায়। মূলত সংখ্যার কাছে আসলাম, ওইটা যেহেতু কন্টিনিউয়াসলি চলতেছে তো চলতেছেই, তাহলে এটার এরকম বৈশিষ্ট্য দেখাইব না। ওটার পরের মানগুলি গেস করা যাইতেছিল না, তাহলে অবশ্যই এটা গেস করা যাইব নাকি। এবার মূলত সংখ্যার আমরা দুইটা অংশে বিভক্ত করতে পারি। এক, যার নাম হইতেছে পূর্ণ সংখ্যা। কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কারে বলে? মানে এটা হইতেছে পূর্ণ যে মানগুলি আমরা চিনি 1 2 3 4 5 0, তারপর আমাদের কি আছে -1 -2 -3, এইখানে কোনো দশমিকও থাকবো না, ভগ্নাংশও থাকবো না। কি থাকবো না? দশমিকও থাকবো না, ভগ্নাংশও থাকবো না। এইগুলির আমরা কি বলি? পূর্ণ সংখ্যা বলি। যেমন আমাদের মানগুলি কি হইতে পারে? -3 হইতে পারে, -5 হইতে পারে, +1 হইতে পারে, 2 হইতে পারে, 1000 হইতে পারে, 1,00,000 হইতে পারে, 999 সব কিছু হইতে পারে। শুধু শর্ত হইতেছে দশমিক হইতে পারবো না আর ভগ্নাংশ হইতে পারবো না। ঠিক আছে? তাইলে তাদের আমরা কি বলি? পূর্ণ সংখ্যা বলি। এবার পূর্ণ সংখ্যার ভেতর আবার ক্লাসিফিকেশন আছে। কিছু সংখ্যা আমরা এইখানেই যেমন লিখছি, কিছু মাইনাসের লিখছি, কিছু আমরা প্লাসের লিখছি। কিছু আমরা মাইনাসের লিখছি, কিছু আমরা প্লাসের লিখছি। তাহলে বলা যেতে পারে দুই ধরনের। আসলে না, প্লাস মাইনাস আমাদের এই সংখ্যাগুলি আছে ঠিক আছে, কিন্তু এদের মধ্যে এমন একটা সংখ্যা আছে যার কোনো চিহ্ন নাই। এই সংখ্যাটাকে অবশ্যই আশা রাখি তোমরা জানো। এই সংখ্যাটা হচ্ছে 0, যার কোনো চিহ্ন কিন্তু নাই। সে প্লাসও না মাইনাসও না, মানে সে নেগেটিভ সাইডেও পড়ে না পজিটিভ সাইডেও পড়ে না, একদম নিউট্রাল। তো তার জন্য আলাদাভাবে একটা জায়গা দেওয়া লাগে। তো আমরা পূর্ণ সংখ্যারে চাইলে কয় ভাগে বিভক্ত করতে পারি? 3টা ধাপে। এক, আমাদের ঋণাত্মক সংখ্যার জগৎ যত ঋণাত্মক পূর্ণ সংখ্যা আছে, -1 -3 -99 -1 কোটি -10,000, যা মন চায় তা বলো, শুধু পূর্ণ সংখ্যা বলো আর মাইনাসের বলো, এগুলো আমাদের এই সেক্টরে পড়ে। আর আরেকটা হইতেছে কি আমাদের ধনাত্মক সেক্টর, +1 +2 +3 এগুলো যা আছে, এগুলো আমরা বিশেষভাবে আরেকটা নাম বলি, এদের আমরা বলি ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। ইংলিশে আমরা এটার কি বলি? ন্যাচারাল নাম্বার। ঠিক আছে? আর বাংলা এটার নাম কি দিছি আমরা? স্বাভাবিক সংখ্যা। আমাদের প্রথম অধ্যায়ের পরে দ্বিতীয় অধ্যায় করতে গেলেই এই টাইপের এনের দেখা তুমি অবশ্যই পাইবা। তো এই সেক্টরটা আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটার মূলত আমরা কী ধারা প্রকাশ করি? এটার আমরা এন ধারা প্রকাশ করি। ঠিক আছে? আর পূর্ণ সংখ্যার আমরা জেড ধারা প্রকাশ করি। তো এখানে আমরা ঋণাত্মকগুলিও জানলাম, ধনাত্মকগুলিও জানলাম। এদের মাঝখানে একটা পূর্ণ সংখ্যা আছে যারা বলি আমরা 0। তার যেহেতু কোনো চিহ্ন নাই, তাহলে এই জন্য তার আমি ঋণাত্মকের সেক্টরেও ফালাই নাই, ধনাত্মকের সেক্টরেও না, সে নিজেই একটা শ্রেণী। বুঝতে পারছি? গেল। তো এইটুকু অংশ আমরা জানছি। ঋণাত্মক নিয়ে আমাদের তেমন কোনো কাজ নেই, আমাদের এবার কাজ হইতেছে ধনাত্মক অংশটা নিয়ে। তো এখানে আমরা একটু ভুল হয়তো করছি, আমাদের ঋণাত্মক অংশ না, আমাদের কাজগুলি হইব ধনাত্মক অংশ নিয়ে। এই যে এই অংশ থেকে। ঠিক আছে? একটু বুঝে নিও। এই তো ধনাত্মক যে অংশগুলি, এটার আমরা 3টা ভাগে বিভক্ত করছি। কয়টা ভাগে বিভক্ত করছি? 3টা ভাগে। এক হচ্ছে মৌলিক সংখ্যা। কি সংখ্যা? মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কাদের বলে? যেই সংখ্যাগুলির ভেতরে ওই সংখ্যা আর এক ছাড়া অন্য কোনো গুণনীয়ক নাই, মানে ওই সংখ্যাটারে একমাত্র ওই সংখ্যা এবং এক ছাড়া, এক দিয়ে তো সবাই দিয়ে ভাগ যায় আমরা জানি নাকি, 100-রে 1 দিয়ে ভাগ যাইবই, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাক বা না যাক, এক ধারা প্রতিটা সংখ্যারে ভাগ যায়। এজন্য আমরা বলতে পারি মৌলিক সংখ্যাগুলিরে এক ধারা ভাগ যায়, মানে এক হইতেছে একটা কমন গুণনীয়ক, এটা ছাড়া আর সে নিজে ছাড়া অন্য কোনো গুণনীয়ক তার ভেতর নাই। এমন সংখ্যাগুলির আমরা কি বলি? মৌলিক সংখ্যা বলি। বুঝতে পারছি? তো আমরা যদি একটু মৌলিক সংখ্যার হিসাবটা করি, এইদিকে আমাদের খুবই ইন্টারেস্টিং একটা জিনিস আছে। এটা যদি তুমি জানি না রাখো, ট্রিকটা তোমার জন্য হেল্প হইব, তুমি এমসিকিউতে একটু হেল্প পাইতে পারো। কি হেল্প? ধরো আমি তোমার একটা নাম্বার বলে দিলাম, একটা নাম্বার, এটা ম্যাজিক্যাল নাম্বার 44223222
তারপরে 321, মোটামুটি খুব লম্বা একটা সংখ্যা লিখছি। মনে রাখা জটিল, মনে না রাখলেও কোনো প্রবলেম নাই, কিন্তু মনে রাখলে একটা ম্যাজিক্যাল জিনিস তোমার সাথে হইব কি একটু দেখি। এখানে আমি কয়টা সংখ্যা তুলছি, 1 2 3 4 5 6 7 8 9 10টা। এটা হইব আমাদের 1 থেকে কত পর্যন্ত 10। এটার শ্রেণী বিভাগ করলাম, এটার দিয়ে দিলাম তাহলে 11 থেকে 20। তো সেমভাবে এটা কত হইব, এটা হইব আমাদের 21 থেকে 30। বুঝতে পারছি তো, আমি প্রতিটারে 10টা করে ঘর দিতেছি। তো এইভাবে যদি লাস্টেরটার দিকে আসি, এটা হইব মূলত তাইলে আমাদের 91 থেকে 100 পর্যন্ত। এদের ভিতরে তাহলে প্রথম সেক্টর আমাদের 1 থেকে 10-এর ভেতরে মৌলিক সংখ্যা কয়টা আছে, 4টা। এগুলো মূলত ওই সংখ্যাটা ইন্ডিকেট করে। ঠিক আছে, আমরা 1 থেকে 10-এর ভেতর যদি মৌলিক সংখ্যাগুলি খুঁজি, কি কি পাওয়া যাব, 2 3 5 7। দেখো তো কয়টা হয়েছে, 1টা 2টা 3টা 4টা। এরপরে যদি তুমি আবার 11 থেকে 20-এর ভেতর খোঁজো, এখানেও 4টা পাইবা। তো এখানে খুব সিম্পলি তোমার কাছে কেউ যদি জানতে চায় যে আমাদের ধরো এই কথাই বললাম, এটা হচ্ছে আমাদের 10 20 30 40 50, 50-এর ভেতরে 1 থেকে ধরে 50-এর ভেতরে কয়টা মৌলিক সংখ্যা আছে, তুমি জাস্ট এই সংখ্যাগুলো যোগ করে দিবা, তাইলেই কাজ শেষ। বুঝতে পারছি তো, 100 পর্যন্ত জানছিলে একইভাবে বের করতে পারবা। যদি মনে রাখো, একটা হেল্প হইলো তোমার এইটুক জিনিসে। মন না রাখতে পারলো কোনো প্রবলেম নেই, বাদ দাও। পরেরটার দিকে তাকাই, আমরা মৌলিক সংখ্যাগুলি চিনছি। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত, 2। কত, 2। এর থেকে ছোট মৌলিক সংখ্যা নাই, কারণ আমাদের এক আলাদা একটা জায়গা দখল করছে মৌলিক সংখ্যার সেক্টরে। তার আমি লিখি নাই, ধনাত্মক সংখ্যার 3টা ক্যাটাগরিতে ভাগ করছি, মৌলিক সংখ্যা, এক এবং যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা কোনগুলি, যাদের এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, মানে কমন কোনো গুণনীয়ক নাই, তাদের আমরা কি বলি, মৌলিক বলি। আর সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত, 2। বুঝতে পারছি। এরপরে এক, তার তো আলাদাভাবে চিনলামই, এক কিন্তু আমাদের কোনো মৌলিক সংখ্যা না। পরেরটা যৌগিক সংখ্যা, যারা অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় তারাই আসলে কি যৌগিক সংখ্যা, যাদের ভেতরে তাহলে এক এবং ওই সংখ্যাটা ছাড়াও অন্য আরও আমাদের গুণনীয়ক থাকবো, মানে সংখ্যাগুলোর ভাগ দেওয়া সম্ভব, তাদের আমরা কি বলি, তাদের আমরা বলি যৌগিক সংখ্যা। বিষয় কি ক্লিয়ার? তো আমরা এই যে এই সাইডটা কমপ্লিট করছি। এবার আমাদের পূর্ণ সংখ্যা যেহেতু শেষ হয়েছে, আমাদের ভগ্নাংশের কথাও তো আছে। তো এবার একটু ভগ্নাংশের দিকে তাকাই। ভগ্নাংশের দিকে যদি আমরা তাকাই, ভগ্নাংশ মানে কি, পি বাই কিউ আকারে প্রকাশ পাইব। কিউ আকারে প্রকাশ পাইব, পি বাই কিউ আকারে। তো আমরা লিখলাম পি বাই কিউ আকারে তারে প্রকাশ করতে হইব, এবং অবশ্যই আমাদের নিচের এই মানটা, এই যে কিউ যে দেখতেছি না, এটার মানটা আমাদের 1-এর থেকে বড় হইতে হইব। 1-এর থেকে কি হইতে হইব, বড় হইতে হইব, নাইলে কিন্তু হইব না। কারণ কি, ধর উপরে তুমি লিখলা 7, নিচে এটা 1 দিয়ে দিলা, তাহলে এটা কিন্তু নর্মাল একটা 7 হয়ে যাব, মানে সে আমাদের পূর্ণ সংখ্যার ক্যাটাগরিতে পড়ে গেল। তো এই জন্য শর্ত কি, আমাদের সংখ্যাগুলি এমন হইতে হইব যাতে করে এই যে নিচের যে মানটা, এটা 1-এর থেকে বড় হইব, 1-এর থেকে কেমন হইব, বড় হইব। বুঝতে পারছি? তাহলে তার আমরা কি বলি, তার আমরা ভগ্নাংশ বলি। তারা কি বলি, ভগ্নাংশ। বুঝতে পারছি? এখন ভগ্নাংশের আবার ক্লাসিফিকেশন দুইটা আছে, একটা আমাদের সাধারণ ভগ্নাংশ, একটা দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ কোনগুলি, 3/2, 7/5, মাইনাসের 3/2, এই যে এইরকম যেগুলি আছে তাদের আমরা কি বলি, তাদের আমরা সাধারণ ভগ্নাংশ বলি। তাদের আমরা সাধারণ কি বলি, ভগ্নাংশ বলি। বুঝতে পারছি? আর আরেকটা হচ্ছে দশমিক ভগ্নাংশ, বুঝেই যেতে সেখানে দশমিক ব্যবহার করবা, মানে তুমি এটারই ধরো ভাগ দিয়ে এ আকারে না লিখে দশমিক আকারে লিখে দিলা, ওইটাই আমাদের কি, ওইটাই আমাদের দশমিক ভগ্নাংশ। যেমন এইখানটাতে কত আছে, এখানটাতে আছে আমাদের ধরো 15, তার আমি 2 দিয়ে ভাগ দিয়ে দিলাম, কত বের হইব, এখানে আমাদের মান বের হইব কত, 7.5। এই যে পয়েন্ট এসে বললো, এইখানে সে ছিল আমাদের সাধারণ ভগ্নাংশ আকারে, কিন্তু এখানে যেহেতু আমি দশমিক ব্যবহার করছি, এটা আমাদের কি দশমিক ভগ্নাংশ। বুঝতে পারছি বিষয়? পরে আমরা এই সাধারণ ভগ্নাংশটা আবার 2টা ক্যাটাগরিতে ভাগ করছি, একটার নাম দিছি প্রকৃত ভগ্নাংশ, আর একটার নাম দিছি অপ্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কারে বলে, যে এইখানটাতে আমরা 2টা অংশ জানি ভগ্নাংশের, একটা আমাদের নিচে থাকে যার আমরা কি বলি, হর বলি, আর উপরে যেজন থাকে তার আমরা কি বলি, লব বলি। যখন আমাদের ভগ্নাংশের নিচের যে মানটা, মানে হর বড় হইব, হর কেমন হইব, বড়, হর কেমন, বড়। যেমন এই যে এইখানে যদি একটা লিখি 5 7, এখানে আমাদের এটা কি বড় না, আমাদের নিচেরটা কেমন, বড়, আর উপরেরটা কেমন, ছোট। এটা আমাদের একটা প্রকৃত ভগ্নাংশ, এটা আমাদের একটা কি প্রকৃত ভগ্নাংশ। বুঝতে পারছি? আর অপ্রকৃত তাইলে কি, এটার উল্টাটা, আমাদের নিচেরটা ছোট হয়ে যাবে, উপরেরটা বড় হয়ে যাবে, এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। বুঝতে পারছি? প্রকৃত ভগ্নাংশে সবসময় আমাদের হর বড়, লব কেমন, ছোট।
আর অপ্রকৃত ভগ্নাংশে আমাদের হর ছোট লব বড়, তো এইটুকু মনে রাখলেই হয়েছে। তারপরে আমরা এই আমাদের ভগ্নাংশটারে প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশটার আরেকটা নামে বলি। সে আসলে অপ্রকৃত ভগ্নাংশ, কিন্তু তার আমরা আরেক নামেও চিনি, এটা হচ্ছে আমাদের মিশ্র ভগ্নাংশ। এটা আমাদের কি মিশ্র ভগ্নাংশ। যেমন অনেক সময় এরকম দেখা যায় 3, 2, এখানে কত দেওয়া আছে, 1ই দেওয়া আছে, এই যে এরকম একটা কিছু দেখা যেতেছে, এটা আমরা মিশ্র ভগ্নাংশ বলি। এটাও এক ধরনের অপ্রকৃত ভগ্নাংশ, কারণ এটা যদি তুমি ভাঙাইতে যাও অবশ্যই দেখা যাবে যদি এটা ভাঙাই 3 × 6 উপর 1 7, তাহলে 7 2 মানে যে এটা পাওয়া যাবে। উপরেরটা কেমন বড়, নিচেরটা কেমন ছোট, আর এগুলো হইলে আমাদের কেমন ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। বুঝতে কি পারছি? এবার এই বিষয়টার দিকে তাকাই, দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশের কাজ হইলো এই টাইপে যেগুলো সাজানো যে ওগুলা। এবার দশমিক ভগ্নাংশর দুইটা ক্যাটাগরি আছে, এগুলো নিয়ে আমাদের আবার একটু এক্সট্রা কথা আছে। এগুলো নিয়ে অল্প কিছু ধারণা আমরা যখন অম্লত সংখ্যার কথা বলছি তখন দিয়ে দিছি। এখন বিষয়টা পুরোপুরি ক্লিয়ার করবো আমরা। দশমিক ভগ্নাংশ, একটা নাম লিখছি আমরা সসীম দশমিক ভগ্নাংশ, সসীম দশমিক ভগ্নাংশ। আর একটা নাম লিখছি আবৃত দশমিক ভগ্নাংশ। এবার দুইটা বিষয় একটু জানি, একটু উদাহরণের মাধ্যমে জানি, তাহলে লং লাস্টিং আমাদের মাথাটা থেকে যাব। দেখি কি ঘটনা করতে পারি আমরা। ধর একটা সংখ্যা নিলাম আমরা সসীমের জন্য 10-এর আমরা ধরো 3 দ্বারা ভাগ দিতেছি, এটা একটা লিখলাম। আর একটা এইখানে আমরা ধরো 50 নিলাম, তার আমরা 2 দ্বারা ভাগ দিছি। যদি এটা আমরা ভাগ দিই, ক্যালকুলেটর ব্যবহার করি বা এমনিতেই হিসাব করি, এটার মান বেরোবো 7.5। এরপরে কিন্তু কোনো মান পাওয়া যেতেছে না, এরপর আর কোনো মান এখানে পাওয়া যাইতেছে না। কিন্তু যদি আমি এটার ভাগ দিই, এটার ভাগ দেওয়ার ফলে রেজাল্টটাই যে এরকম বেরোইব 3.3333333, যতক্ষণ বলি শেষ হইব না, মানে টানা চলতে থাকবো, তো চলতেই থাকবো। এই যে সে টানা চলতেছে, এটা আমরা এইভাবে না লেখা এই যে এইভাবেও লিখতে পারি, তারপরে একটা দাগ দিয়ে। এইখানে আমি দোনোটাই কিন্তু ভগ্নাংশ নিছি, কিন্তু একটা আমাদের থাইমা গেছে, ভাগ করার পরেই একটা ঘর গেছে, বা 2টা ঘর যেতে পারে, 3টা ঘর যেতে পারে, 5টা ঘরও যেতে পারে, কিন্তু একটা পরে সে থাইমা যাব, একটা পরে কী হয়ে যাবো, থাইমা যাব। এদের আমরা কি বলি, এদের আমরা বলি সসীম। সসীম কথার অর্থই আমরা জানি যেটা গয়না শেষ করা সম্ভব, নাকি যেটা গয়না শেষ করা সম্ভব তার আমরা কি বলি, সসীম। তো যেই ধরনের ভগ্নাংশগুলি একটা টাইম পরে থাইমা যায়, দশমিকের পরে 2টা ঘর হোক 5টা ঘর হোক গিয়ে কী হয়ে যাবে, সে থাইমা যাব, আর সামনে আগাইতেছে না, মান কমপ্লিট, তার আমরা কি বলি, তারে আমরা বলি আমাদের সসীম দশমিক ভগ্নাংশ। কিন্তু যেই টেবিলগুলি এইরকম আনলিমিটেড চলতে থাকে, তো চলতেই থাকে, কিন্তু রিপিট করে, কিন্তু মান কি করে, রিপিট করে। এইখানেই আমাদের মূলদ আর অমূলদের সাথে একটা কানেকশন আছে। এটাতে ঘটনা কি ঘটে, সে কিন্তু চলতেছে, তো চলতেছে, ডট 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 ডট, থামবো না, তো থামবোই না, চলতে থাকবো, কিন্তু বোঝা যাইতেছে এর পরের প্রতিটা মানই কত হইব, 3 হইব, পরের প্রতিটা মানই কত হইব, 3 হইব। তাহলে অবশ্যই সে আমাদের মূলদ সংখ্যার সেক্টরে পড়ে, কিন্তু যেহেতু সে আনলিমিটেড চলতেছে, তো চলতেছে, তার থামানো সম্ভব না, এই জন্য সে হইতেছে মূলত আমাদের অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। অসীম কথাটা আর বলি নাই, কারণ এখানে একটা কথা বলেছি আবৃত। এই আবৃত এই জিনিসটাই আসলে অসীম বোঝে, সে আসলে থামবো না। এই যে আমি এখানে একটা বিন্দু দিছি না, যে একটা দশমিক দিয়ে দিছি না, এই বিষয়টাই আমাদের এটার আবৃত পরিণত করে। আবৃত ভগ্নাংশ থেকে কীভাবে সাধারণ ভগ্নাংশে পরিণত করা লাগে, এই ক্লাসটা আমরা অবশ্যই পেরে যাবা। পুরো কোর্সে একদম পুরো বইটাই আছে, কোনো সমস্যা নেই, একটা কিছু ছুটবো না। তো সামনের ক্লাসগুলি দেখো, এটার কীভাবে আমাদের সাধারণ ভগ্নাংশ বানালে এ বিষয়ে বিস্তারিত কথা বলা আছে। এখন আমরা যেইখানে আসলাম ওইখানে ফিরি। তো আমাদের এইটার সাথে বুঝছি তো বিষয়টা, আমাদের সসীম ভগ্নাংশে যে থাইমা গেছে, অসীম বা আবৃত দশমিক ভগ্নাংশ চলতেছে, তো চলতেছেই হইল। এখন এই দুটো আমাদের একটু রিলেটেড। কিভাবে রিলেটেড, আমাদের এই মানটাও কিন্তু থামে না, চলতেই থাকে। কেমন হতে থাকে, সে আনলিমিটেড চলতে থাকে, তো চলতেই থাকে, এই জন্য তার নাম কি হচ্ছে, মূলদ। কিন্তু আমাদের আবৃত দশমিক ভগ্নাংশ সেও চলতে থাকে, কিন্তু সে আমাদের মূলদ। কি কারণে মূলদ, তার মানগুলি গেস করা সম্ভব, কিন্তু এটার মানগুলি গেস করা সম্ভব না। বুঝাইতে পারছি পুরো বিষয়টা? এবার এটার জন্য আমরা আরেকটু ধারণা দিয়ে দিই। আমাদের অনেক সময়ই একটা কমন বিষয় দিয়ে দেয়, √2 একটি অমূলদ সংখ্যা প্রমাণ করো, বা √5 একটি অমূলদ সংখ্যা প্রকাশ করো, √7 একটি অমূলদ সংখ্যা প্রকাশ করো। এই টাইপের প্রশ্নগুলি প্রথম অধ্যায়ের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। এগুলোর সমাধানও আছে, কোর্সে পুরোটাই পেয়ে যাবা। এখন আমার মেন কথা হইতেছে, এর অর্থ কি, তাইলে রুটের যেই কোনো কিছুই কি আমাদের অমূলদ? রুটের যেই কোনো মান নিলাম ওইটাই কি আমাদের অমূলদ? না, অবশ্যই না। তো এটার অ্যান্সার তুমি কিভাবে পাইবা? ধরো আমি এখানে কয়েকটা মান লিখতেছি, ধরো আমি এখানে সব এগুলো বিজোড় সংখ্যা নিচ্ছি, একটা আমি জোড় সংখ্যা নিলাম, এটা কি আমাদের মূলদ নাকি অমূলদ? তুমি কি বলতে পারবা? বলাটা খুব সিম্পল।
এই বিষয়টা আমি আজকে শিখিয়ে দিতেছি। আমরা সাধারণত জানি আমাদের সংখ্যাগুলোর বর্গ করলে কি পাওয়া যায়, মানে 1 দিয়ে যদি স্কোয়ার করি কত পাওয়া যাবো 1, 2 এর স্কোয়ার করলে কত পাওয়া যাবো 4, 3 এর স্কোয়ার করলে কত পাওয়া যাবো 9। এইরকমভাবে আনলিমিটেড আমরা বের করতে পারবো। তো একটু বের করি কয়েকটা। 4 তার উপরে স্কোয়ার কত পাওয়া গেছে 16, 5 তার উপরে স্কোয়ার কত পাওয়া গেছে 25, নাকি? আরেকটু করি, একটু বিরক্ত হয়েও না, দেখো একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস বুঝাই দিতেছি। এটা ক্লিয়ার হইলে তুমি দেখেই জাস্ট বলতে পারবা সে কি আমাদের মূলদ নাকি অমূলদ। বুঝতে পারছি? আরেকটু করি, হয়তো এতক্ষণ আমি বিষয়টা ক্লিয়ার করতে পারছি যে আমি বুঝাইতে চাইতেছি যেইগুলার আমি বর্গ করে এইখানে মানে আমাদের এই যে ডান সাইডে যে মানগুলি পাইছি এই সবগুলির কিন্তু স্কোয়ার আকারে সাজানো সম্ভব। কি আকারে সাজানো সম্ভব? স্কোয়ার আকারে সাজানো সম্ভব। এখন ধরো এখানে আমি যদি 9 লিখি, 9 চাইলে আমি কি লিখতে পারি 3 স্কোয়ার। আর আমরা একটা স্বাভাবিক বিষয় জানি আমাদের রুটের স্কোয়ারে কাটা যায়, রুটের স্কোয়ারে কি যায় কাটা যায়। তো কাটা গেলে এখানে শুধু একটা কত থাকবো 3 না? তো বোঝা গেল যেই সংখ্যাগুলিরে স্কোয়ার আকারে বা পূর্ণবর্গ আকারে সাজানো সম্ভব ওই রকম রুটের একটা মানও আমাদের কি না? অমূলদ সংখ্যা না। এগুলা ছাড়া যারাই আছে পর থেকে কেমন? অমূলদ সংখ্যা। বুঝতে পারছি? আবার একটু বিষয়টা ক্লিয়ার করি, যাদের আমরা স্কোয়ার আকারে সাজাইতে পারি বা পূর্ণবর্গ আকারে সাজাইতে পারি ওই রকম রুটের মান একটাও আমাদের অমূলদ সংখ্যা না, তারা সবাই মূলদ সংখ্যা। তারা সবাই কেমন সংখ্যা? মূলদ সংখ্যা। মানে আমাদের হাতের ডানে যেইগুলারে আমি লিখছি যে এই সিরিয়ালে হাতের ডানে এদিকে ধরো আরও আছে, যারাই আছে তারা পর থেকে আমাদের মূলদ সংখ্যা মানে এই সেক্টরে পড়ে। আর এইগুলি ছাড়া যেই কোনো মানের উপর তুমি যদি রুট দাও, মানের উপর যদি কী দাও রুট দাও, তারা কেমন সংখ্যা হয়ে যাব? অমূলদ। বুঝতে পারছি? এই বিষয়টা মনে থাকলে তুমি সহজে যে কোনোটার অ্যান্সার দিতে পারবা। এখন তোমার কাছে আমি প্রশ্ন করি, √8 সে কি মূলদ নাকি অমূলদ? তুমি অ্যান্সার জানো? এটারে কি তুমি পুরো বর্গাকারে সাজাতে পারো? যেহেতু পারো না তাইলে অবশ্যই সে একটা কেমন? অমূলদ সংখ্যা। বুঝতে পারছি? তো পুরো বিষয় আশা রাখি ক্লিয়ার করতে পারছি। এইভাবে আমরা পুরো গণিত বইটা ক্লিয়ার করছি। তো আমাদের যে কোর্সটা চালু আছে এই কোর্সের বিষয়ে যদি বিস্তারিত জানতে চাও, গণিতে একটা ভালো প্রিপারেশন নিতে চাও, ডিসক্রিপশন চেক করো, বিস্তারিত তুমি ওইখানে জেনে যাবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, সামনের লেকচারে দেখা হইতেছে।